পশ্চিমবঙ্গের দুই পড়শি রাজ্য ঝাড়খণ্ড এবং বিহার, তার রাজনীতি কিন্তু উত্তাল হয়ে উঠেছে। ঝাড়খণ্ড উত্তাল হয়েছে, তার কারণ সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করেছে এবং গতকাল তাকে আদালতে তোলার পর আদালতের কাছে ইডি 10 দিনের হেফাজত চেয়েছিল, কিন্তু আদালত তা মঞ্জুর করেনি। আজ আবার তাকে আদালতে তোলা হবে। কি হবে আমরা নিশ্চয়ই সময়ে জানাবো। কিন্তু আরেক পড়শি রাজ্য বিহার, সে বিহারের রাজনীতিও উত্তাল, কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি যথারীতি আবার ডিগবাজি খেয়েছেন এবং শুধু ডিগবাজি খাননি, তিনি ডিগবাজি খেয়ে বেশ মোচড় দিয়েছেন ইন্ডিয়া জোটকে। এবার আমরা ইন্ডিয়া জোটের এই পরিস্থিতি নিয়ে আলোচনা করব না ঝাড়খণ্ডের পরিস্থিতি নিয়ে আলোচনা করব, ঠিক করতে করতে আমরা যেটা স্থির করলাম আজকে বিহার নিয়ে করব। আর আগামীকাল রাত্রে লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলের মতামত নেব এই ঝাড়খণ্ডের বিষয়টা নিয়ে। শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন তো গ্রেফতার হলেন, এরপর কি অরবিন্দ কেজরিওয়াল, তারপর কি তেজস্বী যাদব, আর তারপরে কি অভিষেক ব্যানার্জি? আপনাদের মতামত নেব আগামীকাল রাত 9টার লাইভ অনুষ্ঠান দেখতে ভুলবেন না। যাই হোক, মিডিয়া বিভিন্ন মিডিয়া এখন কিন্তু সার্ভে করতে নেমে পড়েছে বিহারে, যেমন এনডিটিভিও করেছে। এনডিটিভি যে সার্ভেটা করেছে তার দুটো অংশ আমরা তুলে ধরছি। যদিও এনডিটিভি সার্ভের সাথে আমরা সহমত নই, তবুও এনডিটিভির সার্ভেটা আপনার সামনে তুলে ধরতে হচ্ছেই। নীতিশ এনডিএ জয়েন করায় এনডিএ কি লাভবান হবে, এরকম একটা প্রশ্ন রেখেছিল এনডিটিভি। তাদের সমীক্ষা অনুযায়ী বলছে 53% মানুষ বলছেন হ্যাঁ এতে এনডিএ লাভ হবে, 23% মানুষ বলছেন না এনডিএ লোকসান হবে, আর 24% মানুষ জবাবই দেননি। আপনারা বহর দেখছেন সমীক্ষার, তাতে বোঝাই যাচ্ছে অত্যন্ত দায়সারা ভাবে সমীক্ষা করা হয়েছে। স্যাম্পেল রেট অত্যন্ত কম নেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে, কারণ আমরাও সমীক্ষা করি, এরকম একটা দায়সারা উত্তর মানুষ দেন না। অন্তত এই 23-24% মানুষ এরকম বলবেন না যে তারা উত্তর দেবেন না, কারণ পশ্চিমবাংলার মতন ঝাড়খণ্ড বিহারেও মানুষ কিন্তু রাজনীতি সচেতন। মিডিয়া দেখলে বা বুম দেখলে তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত এগিয়ে এসে তারা জবাব দেন। সেটা নীতিশ কুমারের পক্ষেও দিতে পারেন, বিপক্ষেও দিতে পারেন, কিন্তু এই সমীক্ষা থেকে মনে হচ্ছে খুব অল্প লোকের মধ্যেই সার্ভেটা করা হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া জোটের কোনো লাভ হবে এই নীতিশ কুমার চলে যাওয়ায়? 35% মানুষ বলছেন হ্যাঁ ইন্ডিয়া জোটের লাভ হবে, আবার 35% মানুষই বলছেন যে না ইন্ডিয়া জোটের কোনো লাভ হবে না, হবে এনডিএ জোটের, আর 30% মানুষ উত্তরই দেননি। বুঝতেই পারছেন সমীক্ষার সাথে সহমত হওয়ার কোনো প্রশ্নই নেই। সমীক্ষাটা অত্যন্ত দায়সারা ভাবে করা এবং আদানির চ্যানেলের করা, এ নিয়ে আর বলার কিছু নেই। আপনাদের বলে রাখি, নীতিশ কুমারের দল শুধু যে বিহারেই আছে এমন নয়, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে বেশ ভালোই তাদের প্রভাব প্রতিপত্তি আছে। তারা চায় না পূর্বাঞ্চলের মানুষ যারা জেডিইউর সমর্থক, তারা চায় না যে বিজেপির সাথে তারা নির্বাচনে অংশ নিক, বরং তারা চাইছেন নীতিশ কুমারের জেডিইউ যেন ইন্ডিয়া জোটের সাথেই অংশ হয়ে লড়েন, এরকম একটা কথা চলছে সেখানে। আমাদের যারা সাংবাদিক বন্ধু আছেন তাদের মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি, আমাদের নিজস্ব সামর্থ্য নেই সেখানে সাংবাদিক রেখে খবর নেওয়ার, বন্ধু বান্ধবের থেকে খবর নিচ্ছি। তারা বলছেন তেজস্বীর সম্বন্ধে একটা পজিটিভ হাওয়া চলছে, অর্থাৎ নীতিশ কুমার এই বারবার ডিগবাজি খাওয়া, বারবার রং বদলানো, তিনি মুখ্যমন্ত্রী থেকে যান আর বিরোধী দল বারবার বদলে যায়, এটা মানুষ ভালোভাবে নিচ্ছেন না। তার উপরেও আছে নীতিশ কুমার বলেছিলেন যে মরে যেতে পছন্দ করব কিন্তু ওদের সাথে যাব না, অর্থাৎ বিজেপির সাথে যাব না। অমিত শাহ নিজে বলেছিলেন যে এনডিএ জোটের জন্য নীতিশ কুমারের দরজা হামেশা হামেশা কে লিয়ে বন্ধ হো গই। এসব কথা শোনার পর বিহারের মানুষ কিন্তু খানিকটা বীতশ্রদ্ধ। মাঝখান থেকে প্রশান্ত কিশোর পিকে তিনি একটা যাত্রা করছেন বিহার জুড়ে, তিনি হাঁটছেন, মানুষের সাথে কথা বলছেন। তিনি একটা ভ্যালিড প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে গুজরাটে ভাইব্রেন্ট গুজরাট হয়, হাজার হাজার কোটি ডলারের ইনভেস্টমেন্টের কথা আসে, এরকম বিহারের জন্য তিনি কি করেছেন? যত সাংসদ গুজরাট দিয়েছে তার থেকে বেশি সাংসদ তো বিহার দিয়েছে, তাহলে বিহারের সাংসদেরা গুরুত্বপূর্ণ মন্ত্রক পায় না কেন? বিহারকে কেন বঞ্চিত করে রাখা হয়? এই প্রশ্ন কিন্তু তুলেছেন স্বয়ং প্রশান্ত কিশোর পিকে।
তিনি কিন্তু যথার্থ প্রশ্ন তুলেছেন যে বিহার থেকে 39টা সাংসদ পাওয়ার পরেও বিহারকে কেন বঞ্চিত করে রাখা হয়, কেন বিহার প্যাকেজ দেব বলেও দেওয়া হয় না, এটা কিন্তু প্রশ্নটা করেছেন প্রশান্ত কিশোর। এবার আসি চিরাগ পাসওয়ানের কথায়। চিরাগ পাসওয়ান বিহার রাজনীতিতে বেশ চর্চিত নাম এবং যথেষ্ট হেভিওয়েট। তার দল লোক জনশক্তি পার্টির সাথে তৃণমূল সিপিএম এর সম্পর্ক যা, জেডিইউর সাথেও সম্পর্ক তাই। অর্থাৎ তৃণমূল সিপিএম যা সম্পর্ক রাখে পশ্চিমবাংলায়, জেডিইউ নীতিশ কুমারের দল এবং চিরাগ পাসওয়ানের দল এলজেপি তারাও কিন্তু একই সম্পর্ক রাখে, অর্থাৎ আদায় কাজ করা একেবারে সম্পর্ক। চিরাগ ইতিমধ্যেই বিজেপির সাথে এনডিএ জোটে আছে। এবার নীতিশ এনডিএতে সামিল হওয়াতে সবচেয়ে বেকায়দায় কিন্তু চিরাগ এবং নীতিশের দলের নিচু তলার কর্মীরা। ভাবুন, পশ্চিমবঙ্গে যদি কখনো সিপিএম এর সাথে তৃণমূলের জোট হয় তাহলে কর্মীদের যা দশা হবে, বিহারেও কিন্তু সেই দশার সেই পরিস্থিতির উপক্রম হয়ে গিয়েছে। কর্মীরা দ্বিধা বিভক্ত। এমনিতেই বিহার পিছিয়ে পড়া রাজ্য, সারা দেশে বিহারিরা জন্মজুর হিসাবেই পরিচিত। বাংলায় বিহারিদের কিছুটা মান সম্মান জুটলেও সারা দেশে বিহারিরা কিন্তু হাসির খোরাক আর অবিচারের শিকার। আপনারা দেখেছেন আসাম, দিল্লি, মুম্বাই সব জায়গাতে। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে বা কলকাতা শহরতলিতে বা পশ্চিমবাংলার সর্বত্রই বিহারিদের কিন্তু যথেষ্ট সম্মান দেওয়া হয়, তাদের এখানে নেতা করা হয়, তাদের জনপ্রতিনিধি করা হয়, টিকিট দেওয়া হয়। আর কোথাও বিহারিরা এই সম্মানটা পান না, এটা বাস্তব সত্য। আসছি এই নিয়ে ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বাকিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। আমরা আপনাদের এই সাধু বাবার গল্প বলেছিলাম যে এক সাধু বাবা এসেছিলেন, তিনি একটা মজা পুকুরে ভক্তদের বলেছিলেন তোমরা 1 ঘটি করে জল দিও। সকালবেলা দেখা গেল সেই পুকুরটা জলেই ভর্তি, দুধ পুকুর আর হয়নি। 1 ঘটি করে দুধ দিতে বলেছিলেন, রাতের অন্ধকারে সবাই জল দিয়ে গেছে, ফলে দুধটা জলেই ভরে গিয়েছে। আমরাও আপনাদের কাছে আবেদন করেছিলাম, মোটামুটি আমাদের যারা দর্শক 20,000 দর্শক নিয়মিত দেখেন, প্রতিদিন আমাদের চ্যানেলে চোখ রাখেন, অন্তত 20,000 দর্শক। আমরা আবেদন করেছিলাম আপনাদের কাছে যে আপনারা যদি অন্তত এক একজন 100 টাকা করেও আমাদের পাঠান, তাহলেও আমাদের চ্যানেলটা চলে যায়, চালাতে সক্ষম হই, সার্ভেগুলো করতে সক্ষম হই। এখন পর্যন্ত আজ শুক্রবার হয়ে গেল, মাত্র 7 ঘটি জল পড়েছে, দুধ পড়েছে, বাকিটা কিন্তু এখনো ভরেনি। তাই আবেদন করছি আপনারা নিজেদের সাধ্য মতো 100 টাকার মতো একটা সাবস্ক্রিপশন আপনারা যদি আমাদের পাঠান প্রতি মাসে, আমাদের চ্যানেলগুলো চালাতে সুবিধে হয়। এমনিতেই এমকে বাংলা বন্ধ হয়ে আছে, আমরা খুব শিগগিরই চালু করার চেষ্টায় আছি। প্রতিদিন যাতে 2টো এপিসোড আপনাদেরকে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। আপনারা একটু পাশে এসে দাঁড়ান, ফোন করুন আমাদের 9830075869, আর এই নাম্বারেই আপনি ইউপিআই করে দিতে পারেন, গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি ইত্যাদি করে দিতে পারেন। করলে আমাদের কাছে যদি আপনাদের এই সাবস্ক্রিপশন এসে পৌঁছয়, অন্তত 20,000 মানুষ যদি মাসে পাশে এসে দাঁড়ান, তাহলে নির্ঘাত আমরা এই চ্যানেলগুলোকে ভালো করে চালাতে পারবো। যাকে যে কথা বলছিলাম আপনাদের, নীতিশ কুমারের এই গিরগিটির চেয়ে দ্রুততার সাথে রং বদলানোর ফলে মুখ্যমন্ত্রী থাকার যে লোভ, সেই লোভের ফলে সারা দেশে কিন্তু বিহারিদের মুখ কিন্তু আরো পুড়িয়েছে, আরো বেশি হাস্যাস্পদ করে তুলেছে। কারণ পশ্চিমবাংলার মতন সম্মান বিহারিরা অন্য কোথাও পান না। সর্বত্র তাদের তাড়ানো হয়, মেরে তাড়ানো হয়, বা তাদেরকে শ্রমিক বলা হয়, দিনমজুর বলা হয়। অথচ বিহার থেকে অনেক আইপিএস আইএসও বেরিয়েছে, সর্বোচ্চ সংখ্যায় বেরিয়েছে। তারপরেও কিন্তু বিহারিদের এই বদনামটা যায়নি। এই বদনামে আরো এক পোঁচ কালি লাগলো নীতিশ কুমারের এই গিরগিটিপনার জন্য। আপনারা জানেন নীতিশ কুমার এভাবে দীর্ঘ সময় ধরে এটা করে আসছেন, শুধু মুখ্যমন্ত্রী থাকার লোভে। আচ্ছা, তাহলে লোকসভা নির্বাচনে ফায়দা তুলবে কে? নীতিশ, বিজেপির এনডিএ, নাকি তেজস্বী বাম কংগ্রেসের ইন্ডিয়া জোট? এর উত্তর দেওয়ার আগে একটা কথা জেনে রাখুন, গত 28 তারিখ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকজন বিজেপি জেডিইউ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। শপথ নিলেও তাদের পদ বন্টন করতে রাতের ঘুম চলে গিয়েছে নীতিশের। সবাই চাইছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মন্ত্রণালয়, অর্থাৎ সবাইকে বড় বড় মন্ত্রিত্ব দিতে হবে। সবাইকে খুশি তো কেউ করতে পারেন না, নীতিশও পারছেন না, তাই হিমশিম খাচ্ছেন নীতিশ।
এই অবস্থায় নীতিশের দল ভাঙার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। কারণ যারা গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবেন না তারাই কিন্তু বিদ্রোহ করবেন, আর বিদ্রোহ করলে প্যাঁচে পড়বে নীতিশ এবং বিজেপির জোট। কারণ তাদের সংখ্যাটা এমন কিছু বেশি না যে তারা কিন্তু এক দুজন বিদ্রোহ করলেও তারা সামলে নিতে পারবেন। এই বিদ্রোহের সামনে আসতে হবে নীতিশকে, অর্থাৎ নীতিশ কিন্তু ইতিমধ্যেই বাঘের পিঠে চেপে বসেছে। আর দ্বিতীয় কারণটি হলো, যেটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে লোকসভার যে সিট তা বাটোয়ারা করার সময় এনডিএ বহু শরিককে, মানে এনডিএতে যত শরিক আছে, এলজেপি বলুন আরো অনেক আছে, তাদের সবাইকে 40টা সিট দিতে হবে, 40টা আসনের মধ্যে ভাগাভাগি করতে হবে। আর বলাই বাহুল্য, বড় ভাই হিসেবে বিজেপি চাইবেই যত বেশি সংখ্যক আসন পেতে, তারা নিতে চাইবেই। আর ইন্ডিয়া জোটের মানে রাস্তায় ফিরতে না পারা নীতিশের দলকেই করতে হবে স্যাক্রিফাইস, এবং এটা স্যাক্রিফাইস করতে হবে না, বাধ্য করবেন অমিত শাহ। কারণ নীতিশ কিন্তু এখন বাঘের পিঠে চেপে বসেছেন, তিনি কিন্তু ইন্ডিয়া জোটে ফিরতে পারবেন না, থাকতে হবে এনডিএ জোটে, এবং অমিত শাহর কথা মতোই তাকে প্রার্থী দিতে হবে। এইখানটায় কিন্তু ভীষণ চাপে পড়ে যাচ্ছে নীতিশ কুমার। ফলে নীতিশের দলের অনেক রাঘব বোয়ালি কিন্তু এবার আর টিকিট পাবে না। সেক্ষেত্রেও গোঁজ প্রার্থী বা দল ছেড়ে চলে যাওয়ার সংখ্যাটা বাড়লেও বাড়তে পারে, এটা ওখানকার সাংবাদিকেরা মনে করছেন, কারণ ওরা ভালো খবর পান, স্থানীয় খবর পান। তবে আপনাদেরকে বলি যে নীতিশ কুমারের এই জোড়া সাঁড়াশি চাপ, মানে একদিকে তার বিধায়ক চলে যাওয়ার সম্ভাবনা, একদিকে যারা সাংসদের টিকিট পাবেন না তাদের চলে যাওয়ার সম্ভাবনা, এই সব মিলিয়ে নীতিশ কুমার কিন্তু এখন আর কোনো জায়গায় যাওয়ার নেই। তিনি এনডিএও ছাড়তে পারবেন না, তিনি ইন্ডিয়া জোটেও ফিরতে পারবেন না, তিনি একা লড়লে 5টা 6টার বেশি আসনও পাবেন না। এইরকম অবস্থায় প্রায় গুরুত্বহীন হয়ে যেতে বসেছেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপ এই নীতিশ কুমার। কি হয় তার আমরা নিশ্চয়ই নজর রাখবো লোকসভা পর্যন্ত। তাহলে দিনের শেষে খাতা কলম নিয়ে যদি অঙ্ক করি, তাহলে দেখব কিন্তু এনডিএ জোটই কিন্তু এগিয়ে থাকবে, নীতিশ কুমার তার দলের ভাঙন যদি আটকাতে পারেন। তবে বিগত লোকসভা নির্বাচনের মতন ওই 40-এর মধ্যে 39টা আসন কোনোভাবেই এনডিএ কিন্তু পাবে না, এটা লিখে রাখুন। 39টা আসন পেয়েছিল এনডিএ জোট 40টার মধ্যে, এবার কিন্তু 39টা হবে না, অনেকটাই কমবে বলে মনে করছে স্থানীয় সাংবাদিকেরা। তেজস্বী যদি তেজস্বীকে যদি এজেন্সি দিয়ে গ্রেফতারও করা হয়, তাহলেও আরজেডি কিন্তু ভালো ফল করবে বলে মনে করা হচ্ছে। এবং কংগ্রেস যদি ঘাড়তেরামি না করে, যেটা তারা বিধানসভায় করেছিল, তাহলে ইন্ডিয়া জোট কিন্তু বিহারে উল্লেখযোগ্য ভালো ফল করবে। এটা কিন্তু আমাদের মনে হয়েছে সেখানকার বিভিন্ন সাংবাদিকদের সাথে কথা বলে। এবার আপনাদেরকে বলি সব মিলিয়ে কি হলো। সব মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, সব দিক থেকেই মুখ্যমন্ত্রী হয়তো আছেন নীতিশ কুমার, থাকবেনও কিছুদিন, কিন্তু দলীয়ভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছেন তিনি। 1, 2 নাম্বার, তেজস্বী যাদব তিনি রীতিমতো শহীদের তকমা পাচ্ছেন, শহীদের মর্যাদা পাচ্ছেন। কারণ কোনো কারণ ছাড়াই, কোনো রকম দ্বিমত ছাড়া, কোনো রকম দ্বন্দ্ব ছাড়াই তেজস্বী যাদবের সঙ্গ ত্যাগ করেছে নীতিশ কুমার। এবং কারণ একটাই, তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। তার দল 4-5টা আসন পেত, বিজেপির সাথে জোট করলে হয়তো 2-1টা আসন বাড়তে পারে, এই লোভ থেকে তিনি করেছেন। এটা কিন্তু বিহারের মানুষ সম্যক বুঝতে পারছেন। আপনারা কি বুঝতে পারছেন কমেন্ট করবেন। তবে একটা কথা বলি, আগামীকাল লাইভের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আগামীকাল লাইভ অনুষ্ঠান শুধু দেখা নয়, আপনার মতামতটাও চাই। কারণ এরপরে কার পালা? হেমন্ত সোরেন তো জেলে ঢুকলো, এরপরে তেজস্বী, কেজরিওয়াল না অভিষেক ব্যানার্জি, এই নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। সামনেই ভোট, নরেন্দ্র মোদী চাইবেনই সমস্ত বড় নেতাদের জেলবন্দি করে ভোটে যেতে, ঠিক যেভাবে ইন্দিরা গান্ধী করেছিলেন এমার্জেন্সির সময়। ঠিক একই কায়দাতে বড় বড় নেতাদের জেলে ঢুকিয়ে তিনি ভোটে যেতে চাইছেন। আদৌ কি তাতে লাভ হবে বিজেপির, নাকি বিজেপির ভরাডুবি ঘটবে এইভাবে নেতাদের একের পর এক জেলে ঢোকানোর জন্য? আলোচনা করব কাল রাত 9টায়। লাইভে থাকতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।